আজকে তোমার ১,০০০ টাকা দিলাম, এইটা তুমি কি করবা জানি না, যেমনে হোক তুমি এটারে ১,০০,০০০ টাকায় পরিণত করবা বা ১০,০০০ টাকায় পরিণত করবা। এই ফার্স্ট ওয়ার্ল্ডে যে প্রবলেমগুলো এখন এক্সিস্ট করে, আমাদের স্ট্রেস রিলেটেড সমস্যা, অ্যাংজাইটি ডিসঅর্ডার, কিংবা আমরা ফোকাস নাই, এই বিষয়গুলো কি প্রফিটিক প্রোডাক্টিভিটি দিয়ে কভার করা সম্ভব কিনা? তাহলে একজন গ্রেট ডক্টর হয়ে তুমি যে মানুষকে সার্ভ করছো, দ্যাট ইজ ইউর ইবাদত, দ্যাট ইজ ইউর পারপাস। যে একটা সার্কেলের কেন্দ্রে হোয়াই আছে, দ্যাট মিনস ওরাও তো পারপাস নিয়ে কথা বলে, তাহলে প্রফিটিক প্রোডাক্টিভিটির সাথে ওই শ্রেণীর মানুষের প্রোডাক্টিভিটির পার্থক্যটা তাহলে কই থাকবে? প্রফিটিক প্রোডাক্টিভিটি মানে হইল যে অল্প জিনিস দিয়ে বেশি করা উইথ আ পারপাস। সৃষ্টি করা হয়েছে আমাকে শুধু ইবাদতের জন্য, মানে আমি হলো সার্ভ করব, এইটাই আমার লাইফের একমাত্র গোল বা পারপাস। এখন আমি এই সার্ভটা করব কেমনে? আমাদের প্যাশনটা যাতে সার্ভ করে পারপাসকে, অ্যান্ড সে পারপাসটা যদি ডিভাইন কোনো পারপাস হয়, যেখানে দিন প্লাস দুনিয়া দুটাই কম্বিনেশন থাকবে, তাহলে এটা আসলে আমাকে আরও বেটার হিউম্যান বিইং বানাবে, রাইট? ধরেন একজন চাকরি করে, সে চাকরিটা তার প্রফেশন, এখন তার ভালো লাগে হচ্ছে ড্রয়িং করতে, সো তাহলে এই ভালো লাগে প্যাশনটা কীভাবে তার পারপাস হইতে পারে? পারপাস হলো এমন জিনিস যেটা নেভার এন্ডিং, যেটা ধরো কোনো দিন শেষ হয় না। ক্লাস 9-10 থাকতে আমার লাইফে ড্রিমই ছিল কাইন্ড অফ ঢাকা ভার্সিটি আইবিএতে চান্স পাওয়া, অ্যান্ড আইবিএতে চান্স পাওয়ার পরে 4 বছর পরেই কোনো একটা এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া, কারণ জব পেলেই জয়নিং স্যালারি 80,000-90,000 টাকা, একটা গাড়ি সহ। সো আমার কাছে মনে হচ্ছিল যে এটাই লাইফে একটা বিশাল একটা ড্রিম, অ্যান্ড আমি 2-3 বছর কাটিয়েছি এই একটা ড্রিমে। যে এই জব যখন তোমার আসলে ড্রাগের মতো কাজ করবে, তখন তো জব ওই খারাপ। মুহূর্তে জবটা খারাপ। কিন্তু ভাই, আপনার কি মনে হয় না যে ডিস্ট্রাকশনের এই যুগে এসে একই সাথে আইডেন্টিটি, একই সাথে ডিজিগনেশন, জব ডিজিগনেশন, সব কিছু একসাথে ম্যানেজ করা, ব্যালেন্স করাটা সো মাচ টাফ। আজকের পডকাস্টে পারপাস নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে। আমরা অনেকেই লাইফের পারপাস খুঁজে পাই না, কিংবা পারপাস খুঁজে পেলেও কীভাবে সে পারপাসটা অ্যাচিভ করতে পারি বা পারপাস নিয়ে কাজ করতে পারি, এই বিষয়ে কনফিউশন আমাদের অনেকেরই রয়েছে। কিন্তু আজকের পডকাস্ট আলোচনা করা হয়েছে কীভাবে পারপাস খুঁজে পেতে পারি, এবং পারপাস খুঁজে পেলে আমরা লাইফে কীভাবে আরও ইম্প্যাক্টফুল হতে পারবো এবং লাইফটাকে আরও বেশি মিনিংফুল বানাতে পারবো, এই বিষয়ে ডিপ ডাইভ দেওয়া হয়েছে। সো আশা করি সঙ্গেই থাকবেন। আচ্ছা ভাইয়া, সবাই বলে প্রোডাক্টিভিটির কথা, কিন্তু আপনি বলেন প্রফিটিক প্রোডাক্টিভিটির কথা, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন তো। আচ্ছা, বিষয়টা হচ্ছে মানে নর্মালি আমরা তো প্রোডাক্টিভিটি শুনে অভ্যস্ত যে আমি অল্প রিসোর্স দিয়ে অনেক বেশি কাজ করতে পারছি, বা আমি খুব মনোযোগ দিয়ে কাজ করতে পারলাম, আমার 10 টাকা দিয়ে 1,000 টাকা বানাইতে পারলাম। সো এই যে অল্প জিনিস দিয়ে ম্যাক্সিমাইজ করা, এটাই তো প্রোডাক্টিভিটি নর্মালি ধরো আমরা যেটা বুঝি। কিন্তু আমি যে প্রফিটিক প্রোডাক্টিভিটি বলি, এটা কেন বলি, সেটা হচ্ছে ধরো এমনিতে আমরা মানে দুনিয়ার জীবনে প্রোডাক্টিভিটি বা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ফোকাস, এইগুলা তো যাই শুনি তুমি দেখবা ম্যাক্সিমাম ডিসকাশন বা আলোচনা হলো অনেকটা শুধু দুনিয়া কেন্দ্রিক। এইটা মানে এখানে কোনো হলিস্টিক অ্যাপ্রোচ নাই। মানে হলিস্টিক অ্যাপ্রোচ বলতে আমি কী বোঝাচ্ছি, সে ফর এক্সাম্পল তোমারে বলে দেওয়া হয়েছে যে তুমি আজকে তোমার 1,000 টাকা দিলাম, এইটা তুমি কি করবা জানি না, যেমনে হোক তুমি এটারে 1,00,000 টাকায় পরিণত করবা বা 10,000 টাকায় পরিণত করবা। এখানে তোমার এথিক্স বা এইখানে তোমার হচ্ছে অন্যান্য যে মোরালিটি, এই ব্যাপারটা অত বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয় না। কিন্তু প্রফিটিক প্রোডাক্টিভিটি ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি অল্প জিনিস দিয়ে বেশি করবা, ইটস ট্রু ইফ ইউ হ্যাভ আ রাইট পারপাস। মানে তোমার একটা ভালো উদ্দেশ্য থাকা লাগবে। এখন ওই উদ্দেশ্যের সাথে যদি তোমার মনে হয় যে আমার এখন 1,000 টাকা দিয়ে 10,000 টাকা করলে আমার যে মৌলিক পারপাস ওইটা অক্ষুণ্ণ থাকে, তাইলে আমি হচ্ছে এটা করব। কিন্তু যেই মোমেন্টে আমার মনে হবে যে আমি 1,000 টাকা দিয়ে যদি 1,00,000 টাকা করতে যাই, মানে আমি জাস্ট টাকা দিয়ে বোঝাচ্ছি, আমি আরও উদাহরণ দিয়ে তোমার বলবো, অসুবিধা নেই, যে আমি যদি 1,000 টাকা দিয়ে 1,00,000 টাকা করতে যাই, তাহলে আমার যে ডিভাইন পারপাস এইটা সম্ভবত বাধাগ্রস্ত হয়, বা ওইটার যে বিগার গোল ওইটা বোধহয় মানে সার্ভড হয় না। সেই ক্ষেত্রে তুমি অল্প দিয়ে বেশি করাও বন্ধ করবা। মানে একটু কমপ্লিকেটেড লাগতেছে আমি বুঝতেছি, বাট আমি তারপরে একটু ব্যাখ্যা করি যে প্রফিটিক প্রোডাক্টিভিটি মানে হইল যে অল্প জিনিস দিয়ে বেশি করা উইথ আ পারপাস। সেই ক্ষেত্রে পারপাসটা পাবে মূল প্রায়োরিটি, যে তোমার লক্ষ্যটা কী। তাতে তুমি যদি অল্প জিনিস দিয়ে বেশি জিনিস নাও করতে পারো, অসুবিধা নাই। কিন্তু জেনারেল প্রোডাক্টিভিটি বলতে নর্মালি কিন্তু বোঝায় যে কত অল্প দিয়ে আমি কত বাড়াইতে পারছি, আমার কোনো উদ্দেশ্য নাই, কোনো ওয়াই নাই, পারপাস নাই, কোনো গোল নাই, কিছুই নাই। এরকম একটা হলো পারপাস লেস প্রোডাক্টিভিটি, আর একটা হলো পারপাস ফুল প্রোডাক্টিভিটি। এইটারই ধরো আমি বলি হচ্ছে প্রফিটিক প্রোডাক্টিভিটি। আচ্ছা ভাইয়া, ধরেন জেনারেল যারা লিডারশিপ নিয়ে কাজ করে, প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে, ধরেন সাইমন সিনেক, ওনার তো একটা কনসেপ্ট আছে দ্য সার্কেল অফ হোয়াই, যে একটা সার্কেলের কেন্দ্রে হোয়াই আছে, দ্যাট মিনস ওরাও তো পারপাস নিয়ে কথা বলে, তাহলে প্রফিটিক প্রোডাক্টিভিটির সাথে
ওই শ্রেণীর মানুষের প্রোডাক্টিভিটির পার্থক্যটা তাহলে কই থাকলো? আচ্ছা, এখানে মূল পার্থক্য যে মানে অনেকে তো ওয়াই নিয়ে কথা বলে, বাট আমরাও তো ওয়াই নিয়ে কথা বলি। তোমার এটাই তো কোয়েশ্চেন যে সবাই যেহেতু ওয়াই নিয়ে কথা বলে, তাহলে আমাদের ওয়াই বা পারপাসের এমন কী বা পার্থক্য আছে? সেটা হচ্ছে, ধরো নর্মালি পারপাস তো দুই ধরনের হয়। একটা হলো দুনিয়ার জীবনে আমার কোনো একটা গ্রেট পারপাস আছে, এটা যে খারাপ সেটা বলা যাবে না, বাট এটা কিন্তু দেখো তুমি এক কেন্দ্রিক, যে দুনিয়া কেন্দ্রিক সমস্ত কিছু হচ্ছে। বাট আমরা যে পারপাসের কথা বলি, এটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ থেকে দেখা হয় যে তুমি দুনিয়াতেও ভালো থাকবা, আখেরাতেও ভালো থাকবা। জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। ধরো তুমি সকালবেলা হচ্ছে উঠছো, যে মর্নিংয়ে হচ্ছে কাজকর্ম করা যায়, বা হচ্ছে যে সকালবেলা ডিপ ওয়ার্কের জন্য খুবই ভালো একটা টাইম। ওকে ফাইন, এটা তো অসুবিধা নেই। কিন্তু আমরা হচ্ছে বলতেছি যে তুমি সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠবা, সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠবা, এটা তোমার জন্য ফরজ। এই যে একটা পারপাস নিয়ে তুমি ঘুম থেকে জাগ্রত হইলা, প্লাস তুমি কিন্তু সকালে কাজও করতে পারতেছো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সকালে ফজর পরে ঘুমাইতেন না। তার মানে দেখো, দুটো মানুষ ভোরেই উঠছে, বাট একটা মানুষের ব্রেইনে কি আছে যে সে প্রথমে মানে তার মানে দিনের শুরুতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটু কমিউনিকেট করবে, আল্লাহর সাথে একটু কথা বলে অ্যান্ড দেন তার দিনটা আরম্ভ করবে। এটা অনেকটা ধরো বিভিন্ন কোম্পানিতে মানে স্ট্যান্ড আপ মিটিং টাইপের হয় না, যে আমি দিনের শুরুতে আমি হচ্ছে আমার কোম্পানির সবার সাথে বসে একটু মিটিং করে এরপর আমার ডেটা ধরো আরম্ভ করছি। তাহলে কি হয় যে সারাটা দিন খুব প্রোডাক্টিভ কাটে এবং সবাই জানে যে ওর আজকে সারাদিনে কী কাজ। তাহলে আমরা ধরো সকালবেলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ফজর পড়ে যখন দিনটা আরম্ভ করতেছি, এটাও ধরো কাইন্ড অফ স্ট্যান্ড আপ মিটিং, যে আমি আল্লাহর সাথে যোগাযোগ করে পরে দিনটা শুরু করছি। সো দুইটা মানুষ ধরো সকালেই উঠছে, বাট একজন হ্যাজ আ পারপাস, ডিভাইন পারপাস, আর একজনের পারপাস আছে যে সে দিনটা ভালো করতে হবে বা হচ্ছে এরকম কিছু। মানে একটা হলো শুধু ওয়ার্ল্ডলি কানেক্টেড কোনো একটা পারপাস, আর একটা হলো দুনিয়া এবং আখিরাত দুটোর সঙ্গে সম্পৃক্ত পারপাস। তাহলে কিন্তু তোমার মনে হয় ওই আনসারটা চলে আসলো যে অনেকেই তো ভাই মানে ওয়াই নিয়ে কথা বলে, অনেকে মিনিং নিয়ে কথা বলে, পারপাস নিয়ে কথা বলে। মানে আমরা কোথায় মানে ডিফারেন্ট? সেটা হচ্ছে আমরা এমন পারপাসের কথা বলি যেটা তোমার দুনিয়াতেও ভালো রাখবে, আখেরাতেও ভালো রাখবে। যেটা অনেকটা ছোটোবেলার আমাদের ওই উদাহরণের মতো, যে তুমি হচ্ছে তোমার বাসায় একটা জানলা কাটছো, তো তোমার জিজ্ঞেস করা হইলো যে তুমি কেন বাসায় মানে জানলা রাখছো, মানে উইন্ডো। তো একজন বলতেছে যে আমার এইখান দিয়ে হলো বাতাস আসবে, এই জন্য আমি হচ্ছে উইন্ডো কাটছি বা জানলা রাখছি। একজন বললো যে আমি হলো আমার বাসা থেকে অনেক দূরে হচ্ছে মসজিদ, এই জানলা দিয়ে হচ্ছে আজানের শব্দ আসবে, এই কারণে আমি হচ্ছে মানে জানলাটা কাটছি। এখন ধরো যেই ব্যক্তি আজানের উদ্দেশ্যে জানলা কাটলো, তার কি বাতাস আটকায় থাকবে? আটকায় থাকবে না তো। সো দ্যাটস ইট, যে মানে আমরা এমন কিছুরই কথা বলতে চাই যেখান থেকে আজান এবং বাতাস দুইটাই আসবে, দিন এবং দুনিয়া দুইটাই ব্যালেন্সড হবে। সো ওইটাই তুমি বলতে পারো যে আমাদের পারপাসের আসলে পার্থক্যটাকে, মানে মোটা দাগে অনেকে তো পারপাস নিয়ে কথা বলেও না, এটাও সত্য। তারপরেও যারা বলে তাদের থেকে আমাদের পার্থক্যটা আসলে কি, সেটা হচ্ছে এটা যে আমরা দিন দুনিয়া দুইটা নিয়ে আলাপ করতে চাই। আচ্ছা, এখানে আপনার আসলে কি মনে হয় যে এই যে পারপাসের কথাটা আপনি বলতেছেন, তো একটা মানুষ তার পারপাসটা খুঁজে পাবেই বা কীভাবে? যেহেতু প্রফেটিক প্রোডাক্টিভিটির একটা বড় অংশই পারপাস, অ্যান্ড সেটা আপনি বলতেছেন ডিভাইন পারপাস। সো এই যে ডিভাইন পারপাসটা, এটা নর্মালি একটা মুসলিমের কেমন হওয়া উচিত, এবং এটা কি আসলে ম্যান টু ম্যান ভ্যারি করবে, নাকি সব মুসলিমের একটাই পারপাস হওয়া উচিত, একটাই পারপাস হবে? মানে আমরা জীবনে পারপাস কিভাবে খুঁজে পাবো, এটাই তো তোমার প্রশ্ন। যে আমরা তো পারপাস নিয়ে এত কথা বলি, ভাই এটা আমি খুঁজে পাবো কেমনে? পারপাস বা হচ্ছে গোল, এর মধ্যেও কি কোনো পার্থক্য আছে কিনা? অনেকে তো এইম ইন লাইফ ছোটোবেলায় আমরা লিখছি। তো পারপাস খুঁজে পাওয়ার সবথেকে সহজ পদ্ধতি, ধরো আমি যেটা মনে করতে চাই, আল কোরআনে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি বলে রাখছেন। সেটা কিভাবে? যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি মানুষ এবং জিন তৈরি করছি আমার ইবাদতের জন্য। সো এইখানে একটা ওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, ইবাদাতুন বা হচ্ছে ইবাদাত। এই ইবাদতটা আসছে কিন্তু তোমার আইন বা দাল, এই তিনটা রুট লেটার থেকে, বা এটার রুট ওয়ার্ড হচ্ছে আবদুন। আবদুন মানে কি? গোলাম বা হচ্ছে দাস বা সার্ভেন্ট, এরকম কিছু। তার মানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি যেন সার্ভ করি এই উদ্দেশ্যে। এখন প্রশ্ন, তুমি কি সার্ভ করবা? একদম প্রথমে তুমি যেটা সার্ভ করবা সেটা হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত যে ইবাদতগুলো আছে, যেমন তুমি নামাজ আদায় করবা, তুমি রোজা পালন করবা, তুমি জাকাত প্রদান করবা, সওম বা এই জিনিসগুলো তুমি হচ্ছে করবা, এটাও তো ইবাদত। এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শুধু ইবাদতের জন্যই পাঠাইলেন, এখন আমি যদি এইটা করি তাইলেই তো হয়ে যাওয়ার কথা, তাই না?
সো এইখানে আমাদের অনেকের একটা অস্পষ্টতা আছে। আমি এটা বলে তাইলে তোমার আমি কানেক্ট করে দিতে পারবো যে আমরা এক্স্যাক্টলি কোন রোড ম্যাপটাতে গেলে আমরা পারপাসটা খুঁজে পাবো। সেটা হচ্ছে যেমন ইবাদত বা হচ্ছে তুমি যদি হক বলো, হক মূলত দুই ধরনের। একটা হক হচ্ছে হক্কুল্লাহ, আর একটা হলো হক্কুল ইবাদ। হক্কুল্লাহ মানে হলো আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হক, বা এটার সহজার্থে আমরা বলি যে আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ইবাদত। আরেকটা ইবাদত কিন্তু আছে বা আরেকটা হক কিন্তু আছে, যেটা হলো হক্কুল ইবাদ। ইবাদ মানে হলো মানুষ বুঝায়। তার মানে তোমার ইবাদতের মধ্যেও আসলে দুইটা টাইপ আছে বা দুইটা ধরন আছে। একটা হলো যেটা ডিরেক্টলি কানেক্টেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আমি হজ করব, আমি জাকাত প্রদান করব, নামাজ আদায় করব। এটা কিন্তু আমাদেরকে করতেই হবে অ্যাজ আ মুসলিম, এটা মাস্ট, আমাদের করাটা জরুরি, যেহেতু আমাকে ইবাদতের জন্যই তৈরি করছে, এটা আমি করলাম। দ্বিতীয় আর একটা যেটা ইবাদত, সেটা কিন্তু ওই যে আমি হক্কুল ইবাদ বললাম যে মানুষের সঙ্গে সংশ্লিষ্ট। তার মানে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো কিছু দান করছেন, যেইটা দিয়ে মানুষকেও সার্ভ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে এমন কোনো না কোনো এক্সপার্টিজ অথবা কোনো প্যাশন, বা ধরো কিচ্ছু নাই, তারপরেও সে যেহেতু তার ব্রেইনে এটা আছে যে আমার তো সৃষ্টি করা হয়েছে আমাকে শুধু ইবাদতের জন্য, মানে আমি হলো সার্ভ করব, এইটাই আমার লাইফের একমাত্র গোল বা পারপাস। এখন আমি এই সার্ভটা করব কেমনে? একটা তো ডিরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আমারে বলে দিলেন যে এইটা করা লাগবে, এটা আমি করব। প্লাস হক্কুল ইবাদ যেটা, অর্থাৎ আমি ব্যক্তি হিসাবে মানুষের জন্য কি করতে পারি, দ্যাট ইজ মাই পারপাস। কারণ ওইটাও তো আমার ইবাদত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমাদেরকে তৈরি করা হয়েছে শুধু ইবাদতের জন্য, মানে তুমি এর বাইরে কিছুই করতে পারবা না। এখন সমস্যা হলো আমরা ইবাদতের ভুল মিনিং জানতাম, যে শুধু যে রিচুয়ালগুলো দৈনন্দিন জীবনে আমরা করি এইটাই মেবি ইবাদত। না তো, ওইটা ইবাদতের 50%। এর বাইরে যে বাকি 50% আছে, ওইটাই তোমার লাইফের পারপাস। তুমি অনেক ভালো করে কথা বলতে পারো, তার মানে তোমার এই যে বাগ্মিতা বা কথা বলার সক্ষমতা, এইটা দিয়ে কত বেশি মানুষকে তুমি সার্ভ করতে পারলা, এইটা তোমার পারপাস। তুমি হচ্ছে ভালো লিখতে জানো, তুমি লেখা দিয়ে কত সার্ভ করতে পারলা। তুমি ছোটোবেলায় খুব প্যাশনেট যে তুমি হচ্ছে মেডিসিনস বা হচ্ছে এগুলো ভালো লাগে, তাহলে একজন গ্রেট ডক্টর হয়ে তুমি যে মানুষকে সার্ভ করছো, দ্যাট ইজ ইউর ইবাদত, দ্যাট ইজ ইউর পারপাস। তুমি হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা এগুলো তোমার হচ্ছে ভাল লাগে, এইটা খুব প্রপার, তুমি হচ্ছে মানুষের নিরাপদ ঘরের ব্যবস্থা করে দিচ্ছ, যে তুমি এমন ঘর বানাচ্ছ যেখানে কোনো ফাঁকিবাজি হয় না, এই ঘরে ঘুমাইলে মানুষ নিরাপদে ঘুমাইতে পারে, বা হচ্ছে বিভিন্ন ঝড় বা নানাবিধ জায়গা থেকে তুলনামূলক সেফ। তার মানে তুমি বুঝতেছো যে তোমার এক্সপার্টিজ বা তোমার প্যাশনের জায়গা, দ্যাট ইজ ইউর ফিল্ড অফ ইবাদত, দ্যাট ইজ ইউর পারপাস। তাহলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ইউনিক কোয়ালিটি দান করলেন। আর যদি মনে হয় যে আমি তো আমার ইউনিকটা খুঁজে পাই না, তাহলে তুমি ছোটোবেলা থেকে ঘাঁটো যে তুমি কী করতে ভালোবাসতা, বা স্টিল এখনও তোমার কী করতে ভালো লাগে, ওইটাই তোমার পারপাস। ওইটার তুমি ঝালাই করো, ওইটার তুমি ধার দাও, ওইটাতে তুমি যত্ন দিয়ে কাজ করো, ওইটা তোমার 50% ইবাদত, মানে ওইটা তোমার দুনিয়ার জীবনের পারপাস। আর মেইন প্রথম 50% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রিচুয়ালগুলো আমরা করছি, সেটা তোমাকে সঠিক দিকে গাইড করবে। সো আমার মনে হয় যে তুমি বুঝতে পারছো যে আমাদের আসলে প্যাশন বা আমাদের ভালো লাগার ফিল্ড, ওইটাই ধরো আমাদের হচ্ছে পারপাস। যেহেতু আমি বাকি 50% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি, তার মানে আমার তো এমন কোনো প্যাশন যেইটা মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়। যেমন আমি মানে গান বাদ্য টাদ্য করতে খুব ভালোবাসি। এখন তুমি দেখো, একটু আগে তুমি যে 50% রিচুয়াল করলা নামাজ, ওইটার সাথে এটা যায়, যদি না যায় তার মানে দ্যাট ইজ নট ইউর পারপাস। সো মানে দিস ইজ দ্য ওয়ে বা হচ্ছে রোড ম্যাপ, যেটা দিয়ে আমার মনে হয় যে পারপাসটা খুঁজে পাওয়া যায়। একটু হয়তো কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আমার মনে হয় এটা নিয়ে যদি একটু টাইম দাও বা হচ্ছে এটা নিয়ে যদি আমরা টাইম দিই, তাহলে কিন্তু ইজিলি পাওয়া সম্ভব, যদি ওইভাবে চিন্তা করা হয়। দ্যাট মিনস আসলে যদি বটম লাইনে বলি যে তাহলে আমাদের প্যাশনটা যাতে সার্ভ করে পারপাসকে, অ্যান্ড সে পারপাসটা যদি ডিভাইন কোনো পারপাস হয়, যেখানে দিন প্লাস দুনিয়া দুটাই কম্বিনেশন থাকবে, তাহলে এটা আসলে আমাকে আরও বেটার হিউম্যান বিইং বানাবে, রাইট? হ্যাঁ, মানে আমি তোমার এই পারপাসের ব্যাপারটা আরেকটু বোধহয় একটু ক্লিয়ারিফাই করি, আর নাহলে ভুল বুঝতে পারো। যে মানে এটা কি জরুরি যে আমি মানে আমার যেই প্যাশন ওইটা আমার পারপাসকে সার্ভ করবে? দুইটা কিন্তু এক জিনিস, মানে দুইটা আলাদা মনে করা যাবে না কিন্তু। মানে তোমার প্যাশনটাই হলো তোমার পারপাস, তোমার মানে এক্সপার্টিজের জায়গাটাই হলো তোমার না ভাই, পারপাস। ধরেন একজন হ্যাঁ। চাকরি করে, হুম সে চাকরিটা তার প্রফেশন, এখন তার ভালো লাগে হচ্ছে ড্রয়িং করতে,
সো তাহলে এই ভালো লাগে প্যাশনটা কিভাবে তার পারপাস হইতে পারে সেক্ষেত্রে? না এখন দেখো তাহলে আমি মানে গোল এবং পারপাস এই দুইটার পার্থক্য বলি, তাইলে কিন্তু এটা মোটামুটি তুমি মিলাইতে পারবা কিভাবে। যেমন ধরো মানে পারপাস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা যখনই পারপাস নিয়ে কথা বলি, পারপাস হলো এমন জিনিস যেটা নেভার এন্ডিং, যেটা ধরো কোনো দিন শেষ হয় না। মানে পারপাসের প্রকৃত অর্থে কোনো ডেস্টিনেশন থাকে না। যেমন কথার কথা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে ধরো আমি এখান থেকে মানে আমার দুনিয়া ঘুরতে ভাল লাগে, যে আমার ওয়ার্ল্ড ট্যুর বা ট্রাভেল এগুলো করতে ধরো আমি ভালোবাসি, এটা ধরো তোমার পারপাস। ওকে, এখন তুমি আমার বলো মানে এক জীবনে সারাটা দুনিয়ার সমস্ত জায়গা কোনো মানুষের পক্ষে কি ঘুরে ফেলা সম্ভব? সম্ভব না তো। মানে পারপাস জিনিসটাই সবসময় হবে বিগার কিছু। তাহলে গোল কোনটা? আমি হচ্ছে ধরো বাংলাদেশ ঘুরছি, আমি সৌদি আরব ঘুরছি, আমি হচ্ছে ধরো ফ্রান্সে গেছি বা হচ্ছে ইন্ডিয়ায় গেলাম বা মানে বিভিন্ন দেশে ধরো আমি গেলাম। এই যে এক একটা দেশে আমি গেলাম, এই যে এক এক দেশে যাওয়া এটা হচ্ছে ধরো আমার গোল, বুঝছো? বিভিন্ন কান্ট্রিতে মানে আমি যদি ধরো আমার মানে প্ল্যানে লেখা আছে বা আমার পারপাসের মধ্যে লেখা আছে যে আমি ওয়ার্ল্ড ট্যুর দিতে চাই, তাহলে কিন্তু তুমি প্রতিদিন ছোট ছোট একটা গোল অ্যাচিভ করতেছো। মানে তুমি যদি একটা দেশে পৌঁছায় যাও তাহলে তো ওইটা অর্জন করা হয়ে গেল। আর যেটা অর্জন করা হয়ে যায় ওইটা কোনো দিন পারপাস হইতে পারে না, ওইটা হচ্ছে গোল। তাহলে এটা আমি কেন বললাম? ধরো একজন মানুষ জব করে, সে ধরো পাশাপাশি ড্রয়িংও করে। এখন শুধু ড্রয়িং করা এইটা কিন্তু পারপাস না, শুধু জব করা এটা কিন্তু পারপাস না। তাহলে পারপাসটা কী? ধরো আমি ধরো এমন একটা কোম্পানিতে জব করি, যেই কোম্পানি হচ্ছে ধরো ফ্রেশ ওয়াটার নিয়ে কাজ করে। এখন আমার এই জব করাটা তো পারপাস না। আমার পারপাস হইতে পারে যদি আমি আমার জবটাকে ভালোবাসি বা পছন্দ করি, যে আমি এমন একটা প্রফেশনে আছি যেই প্রফেশনে থাকার ফলে গোটা পৃথিবীতে মানে মানে নির্দিষ্ট পার্সেন্টেজটা আমি বলতে পারছি না এই মুহূর্তে, যে এত পার্সেন্টেজ অফ পিপল যারা আসলে ক্লিন ওয়াটারের অভাবে মারা যায়, পানি শূন্যতায় মারা যায় বা ভালো পানি তারা পায় না। কিন্তু আমি এমন একটা প্রফেশনে আছি যেই প্রফেশনের মধ্য দিয়ে আমি মানুষকে ক্লিন ওয়াটার খাওয়াই। এই যে ফ্রেশ পানি মানুষকে খাওয়ানো, এইটা হলো তোমার পারপাস। ওই পারপাসের একটা ছোট্ট গোল হলো তুমি ওয়াটার ম্যানেজমেন্ট কোনো একটা কোম্পানিতে চাকরি করো, ফলে ধরো তুমি ড্রয়িং করতে পারো, এটা তোমার একটা প্যাশন। ওকে, বাট এইটাই তো সোলো পারপাস না। এই ড্রয়িংটা আসলে সার্ভ করতেছে কি? যেমন ধরো আমাদের হচ্ছে জুলাই আগস্ট বা হচ্ছে এই টাইমটাতে যেই মানে তুমুল আন্দোলন মানে গড়ে উঠলো আমাদের দেশে, তখন তুমি অনেক ড্রয়িং দেয়ালে দেয়ালে দেখতা না? গ্রাফিতি বা হচ্ছে বিভিন্ন কিছু। সো দেখো মূলত ওইটা তো মানে আমি আঁকি, এটা তো আমার পারপাস না। আমার ওই আঁকার মধ্য দিয়ে একটা গ্রেট পারপাস সার্ভড হচ্ছে, দ্যাট ইজ দ্য পারপাস অ্যান্ড ইয়োর ড্রয়িং ইজ ইয়োর গোল। সো পারপাস জিনিসটা অনেক বড়, মানে এটা নিয়ে ধরো আমরা আজকে 1-1.5 ঘন্টা পুরো আলোচনার মধ্যেও সারতে পারবো না, বাট আমি চাই যে আমাদের এই আলোচনার মধ্যে মানুষ কিছু হিন্ট পাক যে হোয়াট ইজ মাই পারপাস। রাইট, যে পারপাস জিনিসটা অলওয়েজ মানে বিগার কিছু হইতে হয়। একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আপনার কি মনে হয় না যে মানে আপনার কথা শুনলে যে কোনো মানুষ ফিল করবে যে লাইফে পারপাস একটা অনেক বড় বিষয়, যে প্রত্যেকটা মানুষের পারপাসটা থাকার প্রয়োজন। কিন্তু আপনার কি মনে হয় আমরা যেই সিস্টেমে বড় হচ্ছি সেই সিস্টেমটা সামহাও আমাদেরকে আসলে পারপাস ওয়ার্ডের সঙ্গেই পরিচয় করাচ্ছে না? কিংবা আমরা আসলে ছোটোবেলা থেকে আমাদের থিঙ্ক করা উচিত ছিল যে উই শুড হ্যাভ আ পারপাস অ্যান্ড এভরি সিঙ্গেল হিউম্যান বিইংয়ের তার ভালো লাগাকে কেন্দ্র করে একটা ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস থাকা উচিত ছিল, বাট সেটা এখন নাই। এটাকে আসলে সিস্টেমেটিক্যালি আমাদেরকে ভুলাই রাখা হচ্ছে, নাকি এটা আসলে আমাদের গাফিলতি যে আমরা পারপাস নিয়ে ভাবতেছি না? দুইটাই বলা যায়। মানে আমি মনে করি যে আমাদের কেন পারপাস নাই, এটার জন্য ধরো আমরা নিজেরাও দায়ী। আমি মনে করি সিস্টেমই বেশি দায়ী। কেন সিস্টেমটা বেশি দায়ী? ধরো মানে আমরা বাংলাদেশে ধরো আমাদের যে এডুকেশন সিস্টেম বা ধরো ইন্ডিয়া বলো বিভিন্ন দেশে যে এডুকেশন সিস্টেম, এটার সাথে তোমার মানে পৃথিবীর অন্যান্য দেশের এক্স্যাক্ট মিল না থাকলেও অনেকাংশে কিন্তু মিল থাকে। মানে মিল না থাকলেও আমরা সামহাউ ডিরেক্টেড বাই আদার কান্ট্রিজ। অথবা তুমি ধরো মানে ব্রিটিশ ওই পিরিয়ডে বা ওই টাইমে তখন এডুকেশনটা আসছে না, ধরো আলিগড় আন্দোলন মুসলিম শিক্ষা নিয়ে কাজ করতে চাইলো বা হচ্ছে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো আমরা এখন যা কিছু পড়ি এটা মূলত আমরা পড়ি না, আমাদেরকে পড়ানো হয়। মানে কোনো একটা সিস্টেম আমাদেরকে এগুলো পড়ায়, আমাদেরকে এগুলোর মধ্যে ব্যস্ত রাখে যেন আমরা অনেক বেশি ভিশনারি না হই, আমরা অনেক বেশি পারপাসফুল না হই। কারণ যেই মোমেন্টে ধরো তুমি পারপাস পেয়ে যাবো ওই মুহূর্তে তুমি কিন্তু আনবিটেবল হয়ে যাবা। তো পুরো পৃথিবী চাইবেই তো না যে তুমি আনবিটেবল হও। অথবা হচ্ছে এইটুকু বলা যেতে পারে যে অ্যাজ আ মুসলিম অথবা
অ্যাজ আ মুসলিম কান্ট্রি বা যেই ওয়েতে তুমি চিন্তা করো, একটা পৃথিবী বা হচ্ছে একটা দেশ সবসময় এইটা কি চায় যে পাশের দেশ উঠে যাক? রাইট। তার মানে আমরা ধরো যে এডুকেশন সিস্টেমে বড় হচ্ছি বা পড়ি, তুমি দেখো মানে এইটা কি ওইভাবে তোমারে না শেখায় লিডারশিপ, না তোমারে উদ্যোক্তা হইতে শেখায়, না তোমারে ভিশনারি হইতে শেখায়। মানে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটাই, এটা বোধহয় আমি অনেক আগে একটা ভিডিও দেখছিলাম, ওটার সাথে মিলিয়ে বলা যায় কি জানো, যে যখন আমাদের এই জায়গাগুলোতে অনেক ইন্ডাস্ট্রি বা অনেক ফ্যাক্টরি গড়ে উঠলো, সো এখন ফ্যাক্টরির মালিকরা দেখতেছে তাদের তো এমপ্লয়ি লাগবে, তাদের হচ্ছে এক্সিকিউটিভস লাগবে। মানে একটা ফ্যাক্টরি চলার জন্য তো খালি মালিক আর সিসুড মানে লেভেলের মানুষজন বসে থাকলে হয় না। তো তখন হচ্ছে তারা চিন্তা করলো যে তাহলে আমরা এমন একটা এডুকেশন সিস্টেম বানাই যে এডুকেশন সিস্টেম দিয়ে মানুষ মূলত আমাদের গোলাম হওয়াটাকেই প্রাইডের কারণ মনে করবে। তার মানে তুমি বুঝতেছো যে এডুকেশন সিস্টেমের জন্মটাই হলো এমন একটা ফিলসফি মাথায় নিয়ে, যেই ফিলসফির উদ্দেশ্যই হইল তুমি যেন ভুলেও লিডার না হয়ে যাও, তুমি ভুলেও যেন উদ্যোক্তা না হয়ে যাও। কারণ উদ্যোক্তা তো অলরেডি মানে ছিল যখন এডুকেশন সিস্টেমটা আসছে, লিডারও অলরেডি ছিল, মালিক পক্ষ অলরেডি ছিল, তাদের দরকারই ছিল এক্সিকিউটিভ। এই কারণে তুমি দেখবা যে আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে আসলে টেনে এমন কোথাও নিয়ে দাঁড় করায়, যেইখানে দাঁড় করানোর পরবর্তী ধাপই হলো একটা ওয়াও টাইপ জব। আর নাহলে দেখো মানে জিনিসটা তোমার কাছে মনে হতে পারে যে আমরা বাংলাদেশে বসে এগুলো কেন আলোচনা করতেছি। একটা মানুষ ধরো গুগলে জব করে, মানে এইটাকে তো পৃথিবীর অনেক দেশের একটা নর্মাল ঘটনা না, কিন্তু আমাদের বাংলাদেশে ধরো কেউ একটা চাকরি পাইছে, এইটা ধরো নিউজ হয়। বা ধরো কেউ বিসিএস পাস করে গেল, এটা নিউজ হয়। হ্যাঁ, এটা অনেকের স্ট্রাগলের পরে অনেকে সাকসেসফুল হয়েছে, মানে এটা সাকসেসের একটা কারণ, সেই কারণে নিউজ হইতেই পারে, যে এটা একটা সফলতার গল্প হিসাবে এটা নিউজ হইতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হইল, এটা জব পাওয়া এইটা একটা নিউজ হওয়ার মতো ব্যাপার, মানে জব পাওয়াটা অ্যাচিভমেন্টের একটা ব্যাপার। কারণ আমাদেরকে মানে উই আর ডিজাইনড লাইক দিস, যে একটা জব পেয়ে যাওয়া মানে কোনো একটা জায়গায় সার্ভেন্ট হয়ে যাওয়া, কোনো একটা জায়গায় জব হোল্ডার হয়ে যাওয়া, মানে জবরে কিন্তু আমি ছোটো করতেছি না, মানে তুমি এটা আবার ভুল না বুঝো, অথবা আমি চাই না কেউ ভুল বুঝুক। মানে আমাদের পুরো মানে টোটাল ডিসকাশনের পারপাসটা কী, যে আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে পারপাসফুলি আগাইতে দেয় না কেন, বা আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে ধরো মানে পারপাসফুল হইতে দেয় না কেন, বা এটার যদি তুমি যদি আরও সহজ শব্দে বলো, মানে এই পারপাসফুল না বললে তুমি যদি আরও সহজ করে বলো যে আমাদেরকে ভিশনারি হইতে দেয় না কেন। কারণ আমাদের এডুকেশন সিস্টেমের উদ্দেশ্যই তো এটা ছিল না যে আমরা যেন ভিশনারি হই, বরং আমাদের এডুকেশন সিস্টেমের উদ্দেশ্যই ছিল এইটা আমাদের যেন কোনো ভিশন না থাকে। দ্যাট মিনস এই যে ভিশনারি না হওয়ার একটা বাই প্রোডাক্টই হচ্ছে আমরা আসলে পারপাস নিয়ে খুব বেশি ভাবতেছি না। জেন জি থেকে শুরু করে জেন ওয়াই, জেন আলফা কিংবা মিলেনিয়াম, মানে হোয়াট এভার দ্য জেনারেশন ইজ, আমরা সবাই পারপাসটা নিয়ে আসলে মানে আমরা দৌড়াচ্ছি, একটা রেসের মধ্যে দৌড়াচ্ছি, বাট কোথায় দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি, আলটিমেট গন্তব্য কোথায়, এটা আসলে কেউ ভাবতেছি না। আমি নিজের লাইফেও রিলেট করতে পারতেছি। ক্লাস 9-10 থাকতে আমার লাইফে ড্রিমই ছিল কাইন্ড অফ ঢাকা ভার্সিটি আইবিএতে চান্স পাওয়া, অ্যান্ড আইবিএতে চান্স পাওয়ার পরে 4 বছর পরেই কোনো একটা এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া। কারণ জব পেলেই জয়নিং স্যালারি 80,000-90,000 টাকা, একটা গাড়ি সহ। সো আমার কাছে মনে হচ্ছিল যে এটাই লাইফে একটা বিশাল একটা ড্রিম, অ্যান্ড আমি 2-3 বছর কাটিয়েছি এই একটা ড্রিমে। সো এখন এসে যখন আমি জুনিয়রদের দিকেও তাকাই, অনেক জুনিয়রদের দিকে, তারাও আসলে এই ড্রিমটাই দেখে, আসলে এই যে জব পাওয়াটাকেই তারা এত বেশি লাইফের মেইন পারপাস ভাবতেছে। ওই কথাটা আপনার মতো, জব পাওয়াটা আসলে কোনো সমস্যা না, কিন্তু জবটাকেই লাইফের সব কিছু মনে করা, এইটা তো আসলে একটা মানে বিশাল প্রবলেম। মানে আমি কোথায় যেন একটা মানে কোর্ট পড়ছিলাম জব আর হচ্ছে বিজনেস নিয়ে, এটা আমার হুবু মনে নাই, বাট এইটা পড়ছিলাম, এটা শিওর, বাট তার নাম মনে নাই। সেটা হচ্ছে জব হলো ইজ আ ড্রাগ, মানে জব ইজ আ ড্রাগ, এটা একটা মাদক, যেই মাদক দিয়ে তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য ভুলিয়ে রাখা হয়। যেমন ধরো কোনো মানুষ যখন ড্রাগ নেয় তখন সে মানে একরকম অন্য একটা জগতে চলে যায় না, সে কিন্তু মানে রাইট ওর রং এর কোনো পার্থক্য বোঝে না, উল্টাপাল্টা বকে। সো জব হলো একটা ড্রাগ, যেই ড্রাগ দিয়ে তার ভীষণ ভুলিয়ে রাখা আচ্ছা হয়। ভাই, যদি জব মানে না আমি 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 এটার সাথে একটু বলি তাহলে তুমি, সেটা হচ্ছে কি, ধরো তার মানে আমি কিন্তু জব রে খারাপ বলতেছি না, হ্যাঁ, যে এই জব যখন তোমার আসলে ড্রাগের মতো কাজ করবে তখন তো জব ওই খারাপ। মুহূর্তে জবটা খারাপ, রাইট, এক্স্যাক্টলি। মানে জব ইজ আ টুল টু সার্ভ ইউর পারপাস। ওকে ওকে, মানে মানে জব ইটসেলফ কোনো দোষী না, কোনোদিনও না, মানে জব জিনিসটা খারাপ না তো। সিস্টেম, এখন যে জবের হ্যাঁ। সিস্টেমটা আছে
এই সিস্টেম যদি আমাকে পারপাস থেকে সরে হ্যাঁ, রাখে হ্যাঁ। দেন ইট ইজ হার্মফুল। মানে হচ্ছে জব, আমি আবারও ধরো বলি যে জব জিনিসটা আসলেই খারাপ না, কিন্তু জব যখন তোমার ক্ষেত্রে আসলে ড্রাগের মতো কাজ করবে তখন তো জব খারাপ। ওকে, কারণ ড্রাগ জিনিসটা তো কোনো দিন ভালো হইতে পারার কথা না। এখন ধরো একটা মানুষের জন্য জব ড্রাগের মতো কাজ করে না, সে জবটাও করে। ওই যে ধরো একটু আগে আমরা বললাম পারপাস আর গোলের পার্থক্য, জব তোমার গোল তো হইতেই পারে, জব ক্যান বি আ গোল, জব ক্যান নট বি আ পারপাস। ওকে। মানে জব তো তোমার লাইফের যে বিগার পারপাস, ওইটার একটা সিঁড়ি, ওইটার একটা ধাপ, ওইটার একটা স্টেজ, এটা তো হইতেই পারে। আচ্ছা, একটু রিয়েল লাইফ এক্সাম্পল আসি ভাই। ধরেন আমি চাকরি করি, তো আমি লাইফ টাইম চাকরিই করব, আমি কখনো বিজনেস কিছুতে আসবো না, আমি চাকরিই করবেন। চাকরি করাটা আপনার ভাষা হচ্ছে এটাকে আমার গোল। তাহলে চাকরির পাশাপাশি আসলে আমার কী টাইপের পারপাস থাকতে পারে, বা আমি আসলে পারপাস কোনটাকে ধরে নেব? আমার তো ধরেন 9 to 5 একদম প্রত্যেক দিন কর্পোরেটে মানে কাজগুলো করতে হয়, অনেক চাপে থাকতে হয়। সো হোয়াট ক্যান আই ডু এটার পাশাপাশি ড্রাগের বাইরে এসে? মানে এখন ধরো যেই মুহূর্তে তুমি এটা মানে ডিসাইড করলা যে জব হলো আমার একটা গোল, ওই মুহূর্তে কিন্তু তুমি ক্রেজি লেভেলের পাগল হয়ে যাবা না, কারণ তোমার তো তখন এটা পারপাস না, ওটা গোল। ওটা অবশ্যই সিনসিয়ারলি যত্নশীলতার সঙ্গেই তুমি করবা। কিন্তু ব্যক্তি হিসেবে ওই যে শুরুতে আমরা বললাম যে তোমার ধরো এমন ভালো লাগার কোনো জায়গা যেইটা কোনো একটা বড় জিনিসকে সার্ভ করে, যেমন ধরো তুমি ড্রয়িং করতে জানো, এখন এই ড্রয়িংটা যদি এমন হয় যে তুমি এমন কিছু ড্রয়িং করো যেটা বাচ্চারা ওইটা নিয়ে প্লে করতে পারে, যেটার ফলে ওরা ফোন থেকে বেরোয় থাকে। এরকম অনেক স্টোরি বুক আছে না, মানে এমন, মানে ধরো আমি ড্রয়িং দিয়ে বোঝাচ্ছি, যেটা দিয়ে বোঝানো কঠিন এটা দিয়ে আমি বোঝাইতে চাই। সো ধরো তুমি ড্রয়িং জানো, এখন এইটা যদি কোনো মানে কোনো হারাম বা হচ্ছে কোনো হার্মফুল জিনিস না, বরং এইটা কোনো একটা ভালো, ধরো বাচ্চাদের হ্যাবিট চেঞ্জে কাজ করে, এটা যে কোনো একটা আন্দোলন বেগবান করার জন্য কাজ করতে পারে, তার মানে এই যে তোমার ড্রয়িংটা একটা ভালো কাজও তো করতেছে। তার মানে তুমি 9 to 5 ইজ আ জব, এটা তুমি করো। হ্যাঁ, তুমি যদি ভেরি লাকি হও, তাহলে হয়তো তুমি এমন কোনো জবেই আছো যেটার সাথে তোমার প্যাশনটা মেলে, কিন্তু এটা তো সবসময় হবে না, দরকারও নাই হওয়ার, হইল না। কিন্তু তুমি জবটা করবা, তোমারও তো লাইফের একটা পারপাস আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই স্কিলটা দিয়েছিলেন, ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমি ওই রিলেটেড কোনো জবে যাইতে পারি নাই, বাট এটা যেহেতু একটা টুল, এই টুলটা আমি কাজে লাগাবো। আমারও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কিছু দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, ওইটা আমি অল্প পরিসরে হলেও যেন করতে পারি। কারণ দেখো মজার ব্যাপারটা হলো ওই যে আবার প্রফিটিক প্রোডাক্টিভিটি চলে আসে। প্রফিটিক প্রোডাক্টিভিটি তোমারে কিন্তু রেজাল্টের জন্য কোনো দিন ধরবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে তুমি এফোর্ট দিছো, সম্ভাব্য মানে তোমার পক্ষে যতটুকু সম্ভব ছিল ওই চেষ্টা তুমি করলা কিনা, যদি তুমি করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কিন্তু মাফ করে দেবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানবেন যে ও ওর জীবিকার তাগিদে ওটা জব করেছে, দ্যাটস মানে ওকে, পারফেক্টলি ওকে। কিন্তু এর পাশে তোমার যে ডিউটি ছিল, তোমার যে ইবাদত ছিল, ওইটা তুমি প্রতিনিয়ত করে গেলা কিনা, যতটুকু পারলা ততটুকু, অনেক বেশি পারার তো দরকার নেই। যদি ওইটুকু তুমি করতে পারো তাইলেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাফ করবেন। কারণ ওই যে একটু একটু করে তুমি করলা। এখন দেখো মজার ব্যাপারটা হলো, যখন মানুষ তার লাইফের পারপাসের সাথে কানেক্টেড হয় বা কানেক্টেড থাকে, ওই মোমেন্টে সবথেকে বড় যে ঘটনা তার সঙ্গে ঘটে, অনেক সময় তুমি দেখবা যে জবের কারণে বা নানাবিধ কারণে মানুষ কিন্তু ফ্রাস্ট্রেশনে ভোগে। কিন্তু যেই মোমেন্টে তুমি একটা পারপাসকে সঙ্গে নিয়ে চলবা, ওই মুহূর্তে তোমার লাইফে ফ্রাস্ট্রেশন কম, কারণ তুমি খুব মিনিংফুল কিছু একটার সাথে কানেক্টেড, যতটুকু তুমি পারো ততটুকু। সো ওইটাই মানে তোমার পারপাস অ্যান্ড গোল একসাথে চলতে পারে, যদি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে ওই রহমত প্রদান করেন, তাইলে হয়তো এমন কিছুই আমার মানে গোল এবং পারপাস যেটা এক, আলহামদুলিল্লাহ। যদি এক না হয় তাও তুমি কি, তোমার একটা জীবন পার হয়ে যাবে মানে উইদাউট এনি পারপাস, এটা কিন্তু হওয়ার কথা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই যে বললেন যে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমাকে তো পৃথিবীতে ইবাদতের জন্য পাঠাইলেন। এখন আমার যদি ইবাদত বলতে কেবলমাত্র আমি নামাজ রোজা হজ জাকাত বুঝি, তাইলে সমস্যা যেটা, যে ফেরেশতারা আমাদের থেকে অনেক বেশি লম্বা সিজদা দেয় না? মানে একজন ফেরেশতা কি তোমার থেকে কম সিজদা দেয়, তোমার এটা মনে হয়? বা একজন ফেরেশতার তার রোজা বা তার ইবাদতের যে পরিধি বা ডিউরেশন, তার থেকে তোমার আমার তো অনেক কম। সামান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো সৃষ্টি, সেটাও কি তোমার আমার থেকে অনেক বেশি ইবাদত করে না? তার মানে ইবাদত বলতে তুমি শুধু যদি কিছু রিচুয়াল বোঝো, ইম্প্যাক্টফুল কিছুই তুমি যদি না বোঝো ইবাদত বলতে, তাহলে কিন্তু তুমি রং একটা ট্র্যাকে আছো।
কারণ আমার থেকে তোমার থেকে অনেক ভালো এবাদত ছোট নগণ্য কোনো একটা সৃষ্টি জীবও করে, ফেরেশতারাও করে। ফলে আমার ইবাদত বলতে কেবলমাত্র রিচুয়াল হইতে পারে না, বরং ইম্প্যাক্টফুল কিছু একটা পৃথিবীতে করা। দ্যাট ইজ ইউর পারপাস, দ্যাট ইজ ইউর প্যাশন, মানে দ্যাট ইজ ইউর এভরিথিং। তুমি জব করো, যা করো, সব তোমার গোল। চেষ্টা করা উচিত পারপাসের পাশে থেকে গোলগুলোকে সার্ভ করা। যদি না হয় তুমি পারপাসলেস হইতেই পারবা না, এটা হইতেই পারে না। তাহলে তো আসলে মোটা দাগে বলা যায় যে আমি মুসলিম মানে আমাকে পারপাসফুল হতে হবে। ইটস নট অপশনাল, ইটস অব্লিগেটরি একটা পার্ট যে আই হ্যাভ টু বিকাম পারপাসফুল অ্যান্ড আই শুড হ্যাভ আ মিনিং অফ মাই লাইফ। এটা আমার কাছে ক্লিয়ার থাকাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে মানে ডেজিগনেশনের ব্যাপারটা, যে আমি চাকরি করি, দ্যাট মিনস ইটস মাই ডেজিগনেশন। যে আমি হয়তো একটা কোম্পানির ফর এক্সাম্পল বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, আমি ধরে নিলাম একটা ডেজিগনেশন, ইটস মাই ডেজিগনেশন। বাট আমার যে পারপাস বা আমার যে প্যাশন, দ্যাট মিনস আই শুড হ্যাভ সামথিং যেটা ডেজিগনেশন না। এটা হয়তো হতে পারে আইডেন্টিটি বা সামথিং ইলস, যেটা আমার আলাদা একটা পরিচয় থাকবে। মানে শুধুমাত্র জবটাই আসলে আমার পরিচয় হওয়া উচিত না। ব্যাপারটা কি তাহলে এরকম দাঁড়াচ্ছে কিনা? হ্যাঁ, মানে এই পয়েন্টটা তুমি খুব ভালো বলছো যে আইডেন্টিটি আর হলো ডেজিগনেশন, এইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা ধরো আমরা অনেকেই হচ্ছে মানে স্বীকার করতে চাই না বা বুঝি না। এটা নিয়েও কিন্তু তোমার সাথে অফ ক্যামেরা আমার আলোচনা হয়েছে। ওইটা আমি বোধহয় একটু বলতে পারি যে আইডেন্টিটি অ্যান্ড ডেজিগনেশন দুইটার মধ্যে পার্থক্য কী, তাইলে কিন্তু তোমার পারপাসটা কিছুটা আরেকটু মানে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ধরো আমি একটা কোম্পানি ফর্ম করছি, তো আমি ধরো ফাউন্ডার, অথবা ধরো আমরা তিনজন ফ্রেন্ড মিলে একটা কোম্পানি মানে ফর্ম করছি, আমরা কো ফাউন্ডার সবাই। কেউ সিইও, কেউ সিওও, সিএমও, এরকম বিভিন্ন রোল আছে। সো এগুলো সব কিন্তু ডেজিগনেশন। এগুলো সব ধরো ডেজিগনেশন, যে তুমি একটা কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভস বা এইগুলো সব ডেজিগনেশন। কিন্তু মুসলিম শুড হ্যাভ আ আইডেন্টিটি। ওকে, সেটা কিভাবে? ধরো আমি একটা মাদ্রাসার মুহতামিম বা আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, যে আমি একটা মাদ্রাসার প্রধান বা হচ্ছে ডিরেক্টর, এটা আমার ডেজিগনেশন। আমার আইডেন্টিটি কি হতে পারে? আমি ফাউন্ডার, পাশাপাশি আমি পুরো মাদ্রাসায় আমি হচ্ছে হাদিস পড়াই, তার মানে আমি হচ্ছে মুহাদ্দিস। এই যে আমি হাদিস পড়াই, আমি ধরো একটা মাদ্রাসার প্রিন্সিপাল, পাশাপাশি আমি হচ্ছে ম্যাথে খুব ভালো, আমি হচ্ছে অঙ্ক শেখাই, তার মানে আমি গণিত জানি। দ্যাট ইজ মাই আইডেন্টিটি। আর আমি হচ্ছি ওই মাদ্রাসার ধরো বলতে পারো গণিত শিক্ষক অথবা হচ্ছে সহকারী শিক্ষক। দ্যাট ইজ মাই ডেজিগনেশন। সো মজার ব্যাপারটা হচ্ছে ডেজিগনেশন জিনিসটা তোমার লাইফ থেকে যাবে আসবে, অনেকটা ধরো জবের মতো। তোমার লাইফে জব একটা থাকবে, ওইটা থাকবে, এটা থাকবে না। গোল, ডেজিগনেশন, জব, এগুলো ধরো টেম্পোরারি। কিন্তু তোমার একটা আইডেন্টিটি থাকা লাগবে, তোমার একটা এক্সপার্টিস থাকা লাগবে, যেইটা নিয়ে তুমি দক্ষ, যেটা তুমি পারো। দ্যাট ইজ ইউর আইডেন্টিটি। মজার ব্যাপারটা হচ্ছে আইডেন্টিটি মানুষের কাছ থেকে কখনো ছিনায় নেওয়া যায় না। যেমন ধরো যেই শিক্ষক ভালো ম্যাথ পড়ায়, তুমি তার সহকারী শিক্ষক, এটা তুমি তারা ফালাই দিতে পারো, সমস্যা নেই। কিন্তু সে যে ম্যাথ জানে, এটা তুমি তার কাছ থেকে ছিনায় নিতে পারবা না। এইটা দিয়ে সে কিছু না কিছু করতেই পারবে। সো এই কারণে ধরো তোমার আইডেন্টিটি শুড বি ইয়োর পারপাস, অথবা ইয়োর পারপাস শুড বি ইয়োর আইডেন্টিটি। ওই জায়গাটা সবসময় ডিফারেন্ট। সো যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি খুব ভালো ম্যাথ পারো এবং ফর্চুনেটলি কোনো একটা জায়গায় তুমি ম্যাথের সহকারী শিক্ষক হইছো, তার মানে তোমার আইডেন্টিটির সঙ্গে মেলে এরকম একটা ডেজিগনেশন তুমি পাইলা, ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ না তো। কিন্তু এমনও তো হইতে পারে যে জীবিকার কারণে তুমি অনেক ভালো ম্যাথ জানো, কিন্তু ওই সুযোগ তুমি পাইলা না। কোনো একটা প্রতিষ্ঠানে তোমার হয়তো অ্যাকাউন্টেন্টের জব করতে হচ্ছে। তুমি জিনিসটা কিন্তু বুঝো, মানে তুমি ম্যাথে বিশেষজ্ঞ, অ্যাকাউন্টেন্টের মানে অ্যাকাউন্টস বা এগুলোর সাথে কিছুটা মেলে। সো তুমি হয়তো অ্যাকাউন্টেন্ট হিসেবে কোথাও জব করলা। সো ইটস ইয়োর ডেজিগনেশন, বাট তোমার আইডেন্টিটি কিন্তু তুমি ম্যাথে খুব ভালো। সো এই কারণে মানুষের এই সেপারেশনটাও বোঝা দরকার যে হোয়াট ইজ মাই আইডেন্টিটি, হোয়াট আচ্ছা ইজ ভাই, মাই ধরেন ডেজিগনেশন। এই যে আইডেন্টিটির কথাটা আসলে আমার মনে হয় যে আমরা এই পার্থক্যটা আসলে অনেকেই বোধহয় মিস করে যাই। মানে যেটাই আইডেন্টিটি সেটাই ডেজিগনেশন, সেটাই আমার রোল কোম্পানিতে, এটা বোধহয় আমাদের আসলেও এলোমেলো হয়ে যায়। তো আমি ধরে নিচ্ছি আমার আইডেন্টিটি আমি পেয়ে গেছি, যে আমার ভালো লাগে গান গাইতে ফর এক্সাম্পল, আমার আইডেন্টিটি পেয়ে গেলাম। আমার ডেজিগনেশনটা আমি পেলাম যে আমি একটা কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্টে কাজ করি।
এরপরে স্টেপটা আসলে কী হবে? এরপরে আমি আসলে এই যে গান গাইতে পারি বা একটা স্কিল আমি পেলাম, যেটা আমার ভালো লাগে, যেটা করতে গেলে আমি সময়ের জ্ঞানটা হারাই ফেলি, একটানা করতেই থাকি। এটাকে আসলে আমি কীভাবে আমার লেগেসিতে কনভার্ট করব বা ইম্প্যাক্টে কনভার্ট করব? এই জার্নিতে আসলে আমাদের কী, কী এলিমেন্ট থাকতে পারে? কারণ এই যে এই ফার্স্ট ওয়ার্ল্ডে যে প্রবলেমগুলো এখন এক্সিস্ট করে, আমাদের স্ট্রেস রিলেটেড সমস্যা, অ্যাংজাইটি ডিসঅর্ডার কিংবা আমরা ফোকাস নাই, এই বিষয়গুলো কি প্রফিটিক প্রোডাক্টিভিটি দিয়ে কভার করা সম্ভব কিনা? এখন ধরো তুমি খুব ভালো গান গাইতে পারো আর হচ্ছে তুমি জবও করো, ধরো বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বা হচ্ছে এই রোলে। এখন তোমার প্রশ্ন হলো প্রফিটিক প্রোডাক্টিভিটি এই ব্যাপারটা কিভাবে দেখে, তাই না? এখন দেখো মানে এইটাও তো তোমার লাইফের একটা গোল বা একটা পারপাস হওয়া উচিত না যে সারাটা জীবন তুমি জব করবা, তাই না? কোনো একদিন তো তুমি রিটায়ারমেন্টে যাবা, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তুমি 9 to 5 জব করতেছো, কিন্তু তোমার 5 to 9ও তো একটা লম্বা টাইম আছে, তোমার উইকেন্ড আছে বা অনেক কিছু আছে। সো প্রফিটিক প্রোডাক্টিভিটি ধরো তোমারে বলে যে তোমার যেই দক্ষতার জায়গা বা তোমার যে এক্সপার্টিজের জায়গা বা প্যাশনের জায়গা, ধরো তুমি ভালো গান গাইতে পারো, এখন এই গানের মধ্য দিয়ে তুমি বিগার বা ডিভাইন কি পারপাস সার্ভ করতে পারো। যেমন ধরো মানে গোটা দুনিয়াতে ধরো গান অথবা হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রির মধ্যে 90% বা আরও বেশিই হবে, মানে ধরো 90%+ হারাম এলিমেন্টে ভরপুর, যেইটা মানুষকে ধরো আল্লাহ থেকে দূরে সরায়, আল্লাহ বিমুখ করে। মানে হারাম মিউজিকের ভালো কোনো হালাল অল্টারনেটিভ নাই। ফলে তুমি যদি ধরো এই যে মানুষের ক্ষুধা, মানে মানুষ তো এন্টারটেইনমেন্ট পাগল, তার মানে তুমি ধরো তোমার মিউজিক দিয়ে এরকম কোনো ফিউশন, মানে মিউজিক বলতে আমরা ধরো গান বোঝাচ্ছি আর কি, এমনি তো মিউজিক ধরো বিটস বা হচ্ছে এটা হারাম। সো ধরো তোমার যে গান গাওয়ার যে সত্তা বা তোমার যে এক্সপার্টিজ, এইটাকে কাজে লাগায় তুমি যদি এমন কোনো হালাল অল্টারনেটিভ বাইর করতে পারো, যেটা দিয়ে ধরো মানুষের যে এন্টারটেনমেন্টের ক্ষুধা, যেটা হালাল ওয়েতে সার্ভড হবে, এটা তো বিশাল বড় ইবাদত। এখন এইটা তোমার কেন ফিল হয় যে আমার এইটা করার জন্য তো ভাই আমার জব টপ সব ছাইড়ে দিতে হবে? এটা না তো। কারণ তুমি দেখো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, যে আমাদের এই যে জুলাই অগাস্টে যে আন্দোলন হলো বা এর বাইরেও, ইভেন তুমি যদি আমাদের ধরো মুক্তিযুদ্ধের ব্যাপারটা দেখো, ব্যাপারটা কি এরকম আসলে যে দেশকে ভালোবাসার জন্য বা দেশের জন্য লড়াই করবার জন্য তার চাকরি ছাইড়া দিতে হইছে। প্রথম দিকে কিন্তু ধরো সে চাকরি করছে, পাশাপাশি ওইটা করছে, যখন যেটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে তখন চাকরিটা ছাইড়ে দিতে হয়েছে। তার মানে তুমিও তো তোমার এই যে গান গাওয়ার ক্ষমতা, এই ক্ষমতারে তুমি তো টুল মনে করতে পারো, অস্ত্র মনে করতে পারো। এইটা দিয়ে তোমার মতো করে তুমি ধরো সার্ভ করতে পারো মানুষকে, যে মানুষকে আমি একটা হালাল অল্টারনেটিভ তৈরি করলাম। এখন এটা করতে করতে একটা পর্যায়ে তুমি যদি এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারো, তো তখন তুমি ছেড়ে দাও না জব। সো এইটা কিন্তু মানে খুব স্মুথলি সম্ভব, যেই মুহূর্তে তুমি মনে করবা যে দিস ইজ মাই পারপাস, আমার তো এটাকে হারিয়ে ফেলা যাবে না, এটা তো আমার সঙ্গে রাখতেই হবে। যেমন আমি ধরো বাংলাদেশের মানে অনেককে বলা যাবে না, আমি কয়েকজনকে চিনি যারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, মোস্টলি প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ কেউ পাবলিক ইউনিভার্সিটিতেও শিক্ষক, কিন্তু আমি জানতামই না যে তারা শিক্ষক। কারণ আমি মনে করতাম যে তারা তো নাশিদ গায়, মানে আমি কিন্তু নাশিদ আর্টিস্ট হিসেবে তাদেরকে জানি। স্টিল ধরো তাদেরকে ম্যাক্সিমাম মানুষ তাই জানে, কিন্তু হ্যাঁ সে কিন্তু টিচারও। তার মানে দেখো সে কিন্তু তার গানটা হারায় নাই, সে কিন্তু ধরো তার ওই যে পারপাস, ওই যে সে মিনিং পায় যেখানে, ওইটা কিন্তু সে হারিয়ে ফেলে নাই। কিন্তু ভাই আপনার কি মনে হয় না যে ডিস্ট্রাকশনের এই যুগে এসে একই সাথে আইডেন্টিটি, একই সাথে ডিজিগনেশন, জব ডিজিগনেশন, সব কিছু একসাথে ম্যানেজ করা, ব্যালেন্স করাটা সো মাচ টাফ? কারণ আমার হাতে সবসময় এই শয়তানের বাক্স, যেটাকে বলা হয় মোবাইল, যেটাকে স্যার আসলে অ্যাভয়েড করাটা পসিবল না। সো এই মোবাইলটা সঙ্গে থাকা মানেই তো আমি অল টাইম ডিস্ট্রাকশনের একটা দুনিয়ায় বাস করতেছি। সো কীভাবে আমি আসলে আমার গান গাওয়ার যে সত্তা, পাশাপাশি যে চাকরি, ব্যালেন্সটা করবো কীভাবে? তার মানে তুমি কিন্তু বলেই দিলা যে এটা হলো ডিস্ট্রাকশন, এটা হলো শয়তানের বাক্স আমার হাতে থাকে। তার মানে যেই মোমেন্টে তুমি আইডেন্টিফাই করতে পারলা যে এটা একটা বিষ, এটা থেকে আমাকে হচ্ছে দূরে থাকতে হবে, তার মানে এটা তো তুমিই জানো যে এটা থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা লাগবে। এটা এখন মনে হতে পারবে কেমনে দূরে থাকবো। 2 নম্বর কথা হলো তুমি অনেক ব্যস্ত, কিন্তু এমন কোনো সপ্তাহ কি তোমার জীবনে গেছে যে এই সারা সপ্তাহে তুমি গোসল করো নাই? গেছে। আচ্ছা, এমন কোনো সপ্তাহ গেছে যে যেই সারা সপ্তাহ তুমি খাওয়া দাওয়া করো নাই? না। মানে আমি গোসল দ্বারা বোঝাচ্ছি বা খাওয়া দাওয়া দ্বারা বোঝাচ্ছি না আমাদের লাইফে যে এসেনশিয়ালস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা হাজারটা ব্যস্ততার পরেও আমাদের লাইফের কিছু গুরুত্বপূর্ণ কাজ,
এটা কিন্তু কখনো আমরা ধরো বাদ দিই না। ওকে, হ্যাঁ হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমি তোমার আর্জেন্ট, ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল এই তিনটার পার্থক্য বলে তুমি এটা বুঝে ফেলবা যে কেমনে তাহলে আমরা ম্যানেজ করতে পারি। যেমন ধরো আর্জেন্ট হইতে পারে কি যে আমার আগামীকাল আমার এক্সাম, আমার এনি হাউ আমাকে প্রস্তুতি নিতেই হবে, এটা হলো কি আর্জেন্ট। আবার আমি যদি ভালো করে না ঘুমাই তাহলে কিন্তু আমি পরীক্ষায় ভালো করে লিখতে পারবো না, তাহলে ওই ঘুমটা ওই দিনের জন্য ইম্পর্ট্যান্ট, ওইটা কিন্তু ওই দিনের জন্য আর্জেন্ট না। আচ্ছা, এসেনশিয়াল কী আছে? ধরে নাও তুমি খাওয়া দাওয়া, তার মানে ধরো তোমার লাইফে সব সময় ইম্পর্ট্যান্ট জিনিসও থাকবে, আর্জেন্ট জিনিসও থাকবে, এসেনশিয়াল জিনিসও থাকবে। যে আর্জেন্ট, যত আর্জেন্ট কাজই হোক, এসেনশিয়াল কিন্তু কখনো আমরা মিস করি না। যেমন ধরো আমার এক্সাম টাইমে যে ছুটে যাচ্ছে, খুব আর্জেন্ট, এমন কোনো দিন কি হয়েছে তুমি কাপড় চোপড় না পরে বের হয়ে গেছো? তার মানে এসেনশিয়াল জিনিসটাই এরকম যেটা সব সময় আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট এটার উপরে থাকে। তার মানে এসেনশিয়াল নাম্বার 1-এ থাকে, 2 নম্বরে থাকে ধরো আর্জেন্ট, 3 নম্বরে থাকে ধরো ইম্পর্টেন্ট। তাহলে যেই মোমেন্টে ধরো তুমি এটা জানো যে আমি আমার যে পারপাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, যেটা আমার ইবাদত করার জায়গা, যেটা আমার জন্য ফরজ, তুমি যেটা একটু আগেই বললা না যে তাহলে ভাই পারপাস থাকাটা তো অপশনাল কিছু না, এটা তো ম্যান্ডেটারি। তাহলে যেই মুহূর্তে এইটুকু নলেজ তুমি পেয়ে গেলা যে আমার লাইফে পারপাস থাকাটা ম্যান্ডেটারি বা আবশ্যক বা ফরজ, ওই মোমেন্টে তুমি কিন্তু এইটারে আর্জেন্ট অথবা এসেনশিয়াল কোনো না কোনো ক্যাটাগরিতে ফেলে তুমি ঠিকই টাইম দিতে পারবা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমাকে এটা বলেন নাই যে তুমি যতক্ষণ টাইম দিলা তোমার পারপাসে ততক্ষণ টাইম দিবা, এটা তো জরুরি না। জরুরি হইল সাধ্যমতো তোমার সর্বোচ্চটুকু করা। সো অনেক ক্ষেত্রে হয় কি, ধরো আমাদের তো আসলে ওই অ্যাওয়ারনেসটুকুই নাই যে আমার কি আসলে এটা করা উচিত নাকি উচিত না। যদি তুমি এটা ফিল করতা যে এটা আর্জেন্ট কিছু, তাহলে কিন্তু কোনো না কোনোভাবে একটু আধটু টাইম বের করাই যাইতো। কিন্তু অনেকে তো মনেই করে যে আমি সময় যদি পাই তাহলে গান একটু চর্চা করি, বা গান বলতে বোঝাচ্ছে আমার যে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু এইটা তো অনেকে জানেই না যে এইটা ধরে রাখাটা তার জন্য জরুরি, এটা ধরে রাখা তার জন্য আবশ্যক। এটা জানার পরে দেখবা একটু হলেও কিন্তু মানুষ টাইম দিতে পারে, কারণ ওই যে এসেনশিয়াল, আর্জেন্ট, ইম্পর্টেন্ট। একটা মজার এক্সাম্পলও মনে পড়লো এটা শোনার পর। সেটা হচ্ছে একজন সম্ভবত সে গুগলে জব করে, সে অনেক ব্যস্ত থাকে। তো সে গুগল জবের পাশাপাশি সে বছরে 50টা বেশি বইও পড়ে ফেলে। তো এখন একজন ছাত্র তাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি তো এত চাকরি করেন, ব্যস্ত থাকেন, আর তারপরেও এতগুলো বই কেমনে পড়ে ফেললেন? তখন তার উত্তর আসলে এটাই ছিল যে তোমার কি খাওয়া দাওয়া বন্ধ ছিল কিনা লাস্ট এক সপ্তাহে, তোমার কি গোসল বন্ধ ছিল কিনা? যেহেতুগুলো বন্ধ ছিল না, একইভাবে আমার বই পড়াটাকে আমি আমার খাওয়া দাওয়ার মতো বানিয়ে ফেলেছি, যে কোনো দিন আমার বই পড়িনি এমন দিন আসলে সম্ভব না। সো এটাকে আমি আমার এসেনশিয়াল একটা কাজ বানিয়ে ফেলেছি। আসলে পারপাসটাকে যদি আমরা এরকম বানাতে পারি এসেনশিয়াল কাজ, তাহলে বোধহয় ব্যালেন্সটা প্রপারলি করা সম্ভব। দ্যাট মিনস ফোকাসটা আসলে আলটিমেটলি, যে ফোকাসটা দুই জায়গাতে আমি তখনই দিতে পারবো যখন আমি অ্যাকনোলেজ করতে পারবো যে হ্যাঁ আমার পারপাস আছে নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 পারপাসটা আসলে অপশনাল কিছু না, এটা ম্যান্ডেটরি, অব্লিগেটরি অ্যাজ আ মুসলিম, অ্যাজ আ হিউম্যান বিং, তখন আসলে সম্ভব। আমরা অনেক সময় বলি না যে যেই মুহূর্তে তুমি পারপাস পেয়ে গেলা ওই মুহূর্তে এমনি তুমি ফোকাস দিতে পারবা। আমরা তো বুঝি না আমার পারপাসটা কী, বা আমার আদৌ জীবনে পারপাস দরকার কিনা। এটা হইলে এমনি ফোকাস দেওয়া যায়, এমনি টাইম দেওয়া যায়, কিন্তু অনেকে তো এটা আমরা ফিল করিই না। সো এটাই অ্যাওয়ারনেস ইজ এভরিথিং, যে ওইটা যদি মানুষ বুঝে ফেলে বা জেনে ফেলে যে আমার লাইফে তো কোনো পারপাস দরকার বা আছে। এটাকে তাহলে একটা সার্কেল কল্পনা করা যেতে পারে। ফার্স্টে অ্যাওয়ারনেস, দেন পারপাস যখন চলে আসছে, দেন আমার কাছে ফোকাসটা চলে আসলো আলটিমেটলি। আর ফোকাস আসে তখন আমার ডিপ ওয়ার্ক থেকে শুরু করে হালামলে যে ওয়ার্ডগুলো প্রচুর জনপ্রিয় হচ্ছেন, যেগুলো খুব দরকার, ডিপ ওয়ার্ক কিংবা এইটা বিষয়গুলো, তখন আসলে অটোমেটিক্যালি আমাকে তখন সে মুভ করবে ওই দিকে যেতে। ওকে, গ্রেট ডিসকাশন। সো থ্যাংক ইউ মিলু ভাই, আজকের ডিসকাশনের এই পারপাস থেকে শুরু করে স্পেশালি পারপাসটা নিয়ে আমরা মোটামুটি অনেকক্ষণ কাটাছেড়া করলাম। সো আই গেস আমরা বেশ কিছু লার্নিং পেয়েছি যে আমরা আসলে কীভাবে আমাদের লাইফের পারপাসটা খুঁজে পেতে পারি, এবং পারপাস খুঁজে পাওয়ার পরে কীভাবে আমি সে পারপাসে লেগে থাকবো, ফোকাস দিব, অ্যান্ড সে পারপাসটাকে আমার লেগেসি কিংবা ইম্প্যাক্টে পরিণত করবো, এই বিষয়ে বেশ কিছু গাইডলাইন আমরা পেয়েছি। সো আপনি চাইলে কমেন্ট বক্সে আজকের এই পুরো পডকাস্টের সামারিটা লিখতে পারেন, এতে করে আরও অনেক উপকৃত হতে পারবে এবং আপনি একবার রিক্যাপ করতে পারবেন আসলে আজকে কী কী শিখলেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট একটা কথাই বলি, আসলে আমরা তো লাইফে অনেক কন্টেন্ট কনজিউম করতেছি, চারদিকে অনেক ইনফরমেশন, কিন্তু এত কনজিউম করতে করতে না অনেক সময় আমরা অ্যাকশন পয়েন্টগুলো মিস করে যাই। আমরা আসলে ভুলে যাই যে আমাদের এগুলাকে, এই জ্ঞানটাকে
কর্মেও পরিণত করতে হবে। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা পডকাস্টটা পুরোটা শেষ করলেন, আজকে যেটুকু লার্নিং ছিল প্লিজ সেগুলো আপনাদের লাইফেও এক্সিকিউট করার চেষ্টা করেন, তাহলে এই পডকাস্টটা সার্থক হবে ইনশাল্লাহ। সো দেখা হবে নেক্সট পডকাস্টে। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।